উত্তরাঞ্চলে জনজীবন ও কৃষিতে প্রকৃতির প্রভাব আরও গভীর হচ্ছে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। অগ্রহায়ণের দিন যতই যাচ্ছে ততই রোদের প্রখরতা ও সূর্যের উত্তাপ ম্লান হচ্ছে। বেলা গড়িয়ে দুপুরে কিছুটা কড়া রোদ পাওয়া গেলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই গায়ে জড়াতে হচ্ছে গরম কাপড়। সন্ধ্যার পর বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। রাত যতই গভীর হচ্ছে ততই কুয়াশাচ্ছন্ন থাকছে প্রকৃতি। শনিবার সকালে পঞ্চগড়ে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস, যা এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই জেলায়ও ভাইরাস, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া প্রকোপ বেড়েছে। দর্শক, শীতের খবর জানতে যাচ্ছি পঞ্চগড়ের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদের কাছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজ্জাদ, এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ এবং বিভিন্ন মানুষ কিন্তু রোগে আক্রান্ত হচ্ছেন, তো কি প্রভাব পড়েছে এছাড়া জনজীবনে আমাদেরকে জানাবেন। জি লীনা, আপনি জানেন যে গত 5 দিন ধরে পঞ্চগড়ে শীতের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গতকালকেও এখানে তাপমাত্রা সর্বনিম্ন ছিল, আজকেও এখানে 10.3 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু আসলে আমরা শীতের যে চিরচেনা রূপ দেখি, দৃশ্য দেখি, তা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। আপনি দেখছেন যে আমার চতুর্দিকে আলো ঝলমল করছে। সকাল থেকেই কিন্তু রোদ উঠছে এবং গায়ে সবাই আসলে এই রোদের পরশ দিচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে শীত বলতে আমরা যেমনটি বুঝি তেমন দৃশ্য আমরা এখনো দেখতে পাইনি। সারাদিন ঘন কুয়াশা থাকবে, সূর্যের মুখ দেখা যাবে না, এই দৃশ্য কিন্তু এখন পর্যন্ত নেই। তবে এখনকার শীতটি আসলে এই এলাকার মানুষের মধ্যে মানে আমেজ নিচ্ছে, রোদের আমেজ নিয়ে ওরা করছে। তারপরও কিন্তু গভীর রাতে ঠান্ডা পড়ে, সকাল পর্যন্ত কিন্তু কিছুটা ঠান্ডা থাকে। এইখানে আমরা এক কথায় বলতে পারি যে দিনে গরম, রাতে ঠান্ডা, এই পরিস্থিতি কিন্তু এইখানে বিরাজ করছে। তো এই কারণে আসলে আমি এখানকার সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে কথা বলেছিলাম, মোস্তাফিজুর রহমান। তিনি অবশ্য বলেছেন যে শীত এবং গরম এই কারণে কিছু রোগী সংখ্যা বাড়ছে, তবে ভবিষ্যতে যদি শীতের প্রকোপ বাড়ে তাহলে এখানে শীতের রোগীর সংখ্যা বেড়ে যাবে। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের শীতের সর্বশেষ। 10 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে 10 দিন থাকার পর 11 ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। শনিবার সকালে 8:20 বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন বিএনপির মহাসচিব। লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে তারা ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন। গণতান্ত্রিক ধারায় যাতে রাষ্ট্র ফিরে যেতে না পারে সেজন্য দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রূপে ফিরে আসছে, তার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। শনিবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরামের 7ম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেন, ধর্মের নামে যে ঘটনা ঘটেছে সেগুলো বোঝার জন্য গভীরভাবে চিন্তা করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চেষ্টা করছে একটি গোষ্ঠী। বাংলাদেশ কখনো অন্য দেশে অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে না, কিন্তু অন্যরা অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থিরতা করার চেষ্টা করছে। আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া, তার জন্য সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আমরা সেটা করতে চাই, এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এই জন্য আমাদেরকে এই প্রক্রিয়া যাতে সুস্থভাবে আমরা চালিয়ে নিতে পারি, সেই জন্য আমরা একসাথে কাজ করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি সেক্টরে লুটপাটের যেন শেষ নেই। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কিছু প্রভাবশালী ব্যক্তি ও কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে চক্রটি হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। এতে সরকার বছরে প্রায় 100 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এসব ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুল পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড BGFCL এর তিতাস বাকরাবাদ সহ বিভিন্ন ফিল্ডের কূপ থেকে গ্যাসের পাশাপাশি কন্ডেনসেট উৎপাদিত হয়, যা প্রক্রিয়াজাত করে ডিজেল ও পেট্রোলে রূপান্তরিত করে রাষ্ট্রীয় 3 জ্বালানি তেল প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার কাছে বিক্রি করে সরকার মোটা অঙ্কের মুনাফা পায়। 2019-20 অর্থ বছরে 1,45,000 ব্যারেল কন্ডেনসেট উৎপাদিত হয়। প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যে তেল ও ডিজেল উৎপাদিত হয়েছে তা বিক্রি করে 170 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে সরকারের। এতেই নজর পড়ে অসাধু চক্রটির। রহস্যজনক কারণে 2020 সালের জুলাই থেকে এখন পর্যন্ত BGFCL তাদের নিজস্ব ফ্র্যাকশনেশন প্ল্যান্টটি বন্ধ করে প্রাইভেট কোম্পানি পেট্রোমেক্স রিফাইনারি লিমিটেড ও সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করছে। ফলে সরকার প্রতি বছর এই খাত থেকে 100 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। হঠাৎ করে কি হলো যে বন্ধ করে দিয়ে দর করে আমাদের গাড়িগুলি সবটি গাড়ি ও চলে গেছে। যথাযথ তদন্তের মাধ্যমে সঠিক দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা হোক। কতিপয় মহল নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে সরকারকে হাজার হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ উঠেছে। এই প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তা এটা যে 1-2 জন ছিল না তা না, হয়তো ডার্কে থেকে তারা তাদের কাছ থেকে বড় অঙ্কের কিছু খেয়েছে বিদেয় আমাদের 1-2 জন অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের মনে হইতেছে জড়িত আছে। বাংলাদেশ CNG ফিলিং স্টেশনের সাধারণ সম্পাদক বলেন, অজ্ঞাত কারণে এ তেলের মান খারাপ বলে এটি প্রাইভেট সেক্টরে দেওয়া হয়েছে। এটা আসলে রাষ্ট্রীয় সম্পদের লুটপাটের জন্যই করা হয়েছে। এটা আপনারা জানেন যে সারা দেশে যেরকম লুটপাট হয়েছে, জ্বালানি সেক্টরে লুটপাট হয়েছে, এটা তারই একটি নমুনা। আমাদের এই প্রতিষ্ঠান কেন পুরো বাংলাদেশের চিত্র, কিন্তু 12টা প্রতিষ্ঠান প্রাইভেট সব এখানে সরকার যে আপনার প্রায় বছরে 150 কোটি না ভাই, এরা যদি আপনারা কম তাহলে আমরা আবার বিপদে পড়ব। লাভজনক প্ল্যান্টের কার্যক্রম পুনরায় চালু করে সরকারের রাজস্ব বৃদ্ধির দাবি সচেতন মহলের। NTV নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 10টি দান বাক্সে 29 বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনা রূপার অলংকার। এখন চলছে গণনা। এর আগে চলতি বছরের 17 আগস্ট মসজিদের 9টি দান বাক্স থেকে 7,22,13,046 টাকা বৈদেশিক মুদ্রা ও সোনা রূপার অলংকার পাওয়া গিয়েছিল। সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। প্রাপ্ত দানের টাকা থেকে পাগলা মসজিদ এবং এর অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থানে ব্যয় নির্বাহ করা হয়। সংস্কার না নির্বাচন, আগে তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানী ব্র্যাক সেন্টারে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভায় তারা পাল্টাপাল্টি বক্তব্য রাখেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব রাজনৈতিক ব্যক্তিদের অস্থিরতা যেভাবে মাথাচাড়া দিচ্ছে তাতে সংস্কার কতটুকু হবে তা নিয়ে সংশয় রয়েছে। 6 কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের আলোকে আলোচনা শেষে আগামী 1 বছরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিশন স্পষ্ট হবে। বলেন, রাষ্ট্র মেরামত না করে বিদায় নিলে ছাত্র জনতা মেনে নেবে না। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আর তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংস্কার করতে হবে। তা না হলে তা কার্যকর হয় না। বিএনপির 31 দফায় অনেক রাজনৈতিক দলের মতামত নিয়ে সংস্কারের প্রস্তাব দেয়া আছে। It has to go through a democratic process. আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না। আমরা তো সবাই মিলে, আপনাদের মনে আছে, আমরা সবাই মিলে তো তখন করেছিলাম, কেয়ারটেকার গভর্নমেন্ট করেছিলাম না? ইট ওয়াজ এ ন্যাশনাল কনসেনসাস, বাট শেখ হাসিনা থ্রু ইট আউট। সে তো ফেলে দিছে এটা। সো এই জন্য আপনার যে কোনো সংস্কার, আমাদের মধ্যে একটা চিন্তার মিল থাকতে হবে, বাট it has to be done through a political process, a democratic process. আমরা এখন যেই জায়গায় এসেছি, 15 বছরের একটা মহৎ একটা
গ্লোরিয়াস আন্দোলনের কারণে আমরা এই জায়গাটা এসেছি, এবং আমরা কি সেই আগের জায়গায় ফিরে যাব কিনা, আমরা কি আবার এই যে আমাদের মধ্যে যে রেস্টলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে, আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না, এটা এখন বিগ ইস্যু। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য হতে পারে না, এমনটা মনে করে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দাবি জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। বলেছেন, পরবর্তী নির্বাচিত সরকার বাকি সংস্কার কাজ এগিয়ে নেবে। ভারতে বসে পতিত ও স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট। মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনায় বিএনপি নেতারা বলেন, তাদের 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। সব খাতকে ধ্বংস করে গেছে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। এমন মন্তব্য করে তারা বলেন, এজন্য প্রয়োজন সংস্কার। তবে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কারটুকুই করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয়, তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। পরাজিত ফ্যাসিবাদ দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত করছে মন্তব্য করে সতর্কভাবে তা মোকাবেলার আহ্বান জানান বিএনপি নেতারা। এই সরকারের সময় অনেক দাবি নিয়ে হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে। একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে পিছনে হচ্ছে ওই পতিত সরকারের লোকেরা, এবং তারা গ্রেপ্তার হচ্ছে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন, সেখানে যখন অ্যারেস্ট করে গেল, তখন দেখা গেল পতিত সরকারের লোকরা অ্যারেস্ট হল। অতএব তারা ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল হোতা যিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু তার 2-1 দিনের মধ্যেই দেখা গেল সে পালিয়ে গিয়েছে, এবং পালিয়ে এখন ষড়যন্ত্র করছে। এদিকে গণফোরামের কাউন্সিলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটাধিকার ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এই প্রক্রিয়া যাতে সুস্থভাবে আমরা চালিয়ে নিতে পারি, সেই জন্য আমরা একসাথে কাজ করতে হবে। ভারত বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন আমির খসরু। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ভারতীয় গণমাধ্যমের ভূমিকা বাংলাদেশ ভারতের স্বাভাবিক সম্পর্ক নষ্ট করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রতিরোধে দেশীয় গণমাধ্যমকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে চায় না, তবে দেশের স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সাথে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আগ্রহী বলেও জানান তৌহিদ হোসেন। জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলেও জানান তিনি। ভারতীয় মিডিয়া তারা হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ঙ্কর ভাবে লেগে পড়লো আমাদের। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি, কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে, সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। শ্রমিকদের ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিসিসিআই আয়োজিত বাণিজ্যিক সম্মেলনে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ৩-৪ মাসে দেশের সব ঠিক হয়ে যাবে এমনটা প্রত্যাশা করলে সেটি উচ্চাশা হবে। সরকার চেষ্টা করছে এবং কিছু সংস্কার পরবর্তী সরকারগুলোকে চালিয়ে নিতে হবে বলেও
বলেও জানান তিনি। সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বর্তমান সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে এখন পর্যন্ত ব্যর্থ। এ বিষয়ে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন তারা। এছাড়া অর্থনীতির স্বার্থে ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন আলোচনার বক্তারা। আমাদের যেহেতু শ্রমিকের বেসটা অনেক বড়, যারা এই নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। বাট I'm sure you can see a successive improvement of situations, and going forward, I assure you that you will see better situations. And with your collaborations, the situation will be much better, much faster. প্রয়োজনীয় সংস্কার ও আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে রাজধানী কাকরাইলে বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করবেন সেদিনই নির্বাচন হবে বলেও জানান। জনগণ যাদের চায় তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। দেশের ভেতরে ও বাইরের একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। বলেন, চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না। এছাড়া হজের ফি কমাতে বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। নির্বাচন দেওয়ার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি লাগে। আপনি রাজনৈতিক অস্থিতিশীলতার ভিতরে কোথায় নির্বাচন দেবেন? একটা সাস্টেইনেবল ইকোনমি লাগে, ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হতে হয়, না হলে নির্বাচন দেওয়া যাবে না। এগুলো করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। জুলাই আগস্ট আন্দোলনের সময় গণহত্যার সাথে জড়িত ব্যক্তি যত বড়ই হোক তাকে আইনের আওতায় এনে বিচারে মুখোমুখি করতে হবে বলে হুঁশিয়ারি দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাইয়ের শহীদ পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার হত্যাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, কোনো শহীদ পরিবারকে টোকা দিলে ছাত্র জনতা তা সহ্য করবে না। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগে 92 জন শহীদ পরিবারের মধ্যে আজ 55 জনের পরিবারকে 5 লাখ করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ মীর মুগ্ধের ভাই জুলাই ফাউন্ডেশনের সিইও মীর স্নিগ্ধ। যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে, ভিডিও ফুটেজ বা ছবি, সে যেই পরিচয়েরই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে। এদিকে জুলাই আগস্ট বিপ্লবে রংপুরের শহীদ পরিবার ও আহতদের নিয়ে জেলা প্রশাসন আয়োজিত স্মরণ সভায় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছিল। শহীদদের পরিবারের অনেকে তাদের কষ্ট ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছিলেন। আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের দেয়া মিথ্যা মামলায় গ্রেপ্তার ও পুলিশের নির্মম নির্যাতনের কথা তুলে ধরেন কয়েকজন ছাত্র। রংপুর থেকে AKM মইনুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। শনিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণ সভায় মহানগরের 7 শহীদ পরিবারের সদস্য সহ আহত 77 জন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানান, শহীদদের পাশাপাশি সরকারের নির্দেশে 4 ক্যাটাগরিতে আহতদের তালিকাভুক্ত করার কাজ চলছে। কোনোদিনই আর হয়তো কাজে ফিরতে পারবে না, কন্ট্রিবিউশন করতে পারবে না তার পরিবারে, সেটার একটা ক্যাটাগরি হয়েছে। বক্তব্যে শহীদ মুসলিম উদ্দিন মিলনের স্ত্রী তার অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। আরেক শহীদ সাজ্জাদের মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে মিলনায়তনের পরিবেশ। একটা টিন দিয়ে আমার জন্য সেফটি না, আমি যে বাসাটা আছি ভাঙ্গাচুরা, বিকজ আমি তো একটা মেয়ে মানুষ, 2টা ছোট বাচ্চা নিয়ে আমার জন্য সেখানে সেফটি না থাকা। আমার ছেলের কবরের পাশে গেলে আমি সহ্য করতে পারি না, যে ছিল আমার একমাত্র নয়নের মণি। 18 জুলাই কলেজের প্রথম বর্ষের ছাত্র মাহিনকে ফ্যাসিস্ট সরকারের পুলিশ গ্রেপ্তার করে 13 দিন কারাগারে আটক রেখে অমানসিক নির্যাতন করেছিল। তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা এখনো তোলা হয়নি, এমন অভিযোগ করলেন তিনি। পুলিশ
কমিশনারের ওখানে গেলাম, তো উনি বলছে যে এখানে তো মানে এটা আমাদের করা কিছু নাই। তা আমি যখন জিজ্ঞেস করলাম যে এই কেসটা যে আমাকে দেওয়া হলো এটার প্রুফ কি, যে মানে কিসের ভিত্তিতে আমার উপর কেসটা দেওয়া হয়েছিল, তো সেখানে তারা কোনো উত্তর দিতে পারে না। রংপুরের ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, শহীদ পরিবারের প্রতি যথাযথ সম্মান ও আহতদের চিকিৎসা সহ তাদের পুনর্বাসন করতে হবে। আমার ওই ভাই, যে ভাইয়ের একটা চোখ নাই, যে ভাইয়ের দুইটা চোখ নাই, যে ভাইয়ের পা নাই, যে ভাইয়ের মাথার এক সাইড দিয়ে গুলো ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, ওই ভাই যারা মারছে তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে। রাষ্ট্র তাদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা তাদের। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে স্মরণ সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ আন্দোলনকারী ও শহীদ পরিবারের সদস্যরা। স্মরণ সভায় বরগুনার 10 শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জে শহীদ সাটু হল অডিটোরিয়ামে গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভার আয়োজন করে জেলা প্রশাসক। সভায় জেলা পরিষদের পক্ষ থেকে জেলার গোমস্তাপুর উপজেলার তারেক হোসেন ও শিবগঞ্জ উপজেলার মতিউর রহমানের পরিবারকে 1 লাখ টাকা এবং আহত 11 জনকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জাহাজ নির্মাণ কাজে বাংলাদেশি শ্রমিকদের সক্ষমতা অনেক বেড়েছে। এই খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানালেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর M সাখাওয়াত হোসেন। দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগরে 3 অ্যাঙ্গেল শিপইয়ার্ডে BIWTCর বিভিন্ন ধরনের নৌযানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শিপইয়ার্ডে 18টি নৌযানের নির্মাণ কাজ চলছে। আগামী বছরের মার্চ থেকে নৌযানগুলো বুঝে পাওয়া যাবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। মেঘনা নদীতে অবৈধ বালু মহল বন্ধে কাজ করার কথাও জানান তিনি। মেঘনা নদীতে যেগুলো আমরা করছি সেটার দায়িত্ব আমাদের, আমরা কিন্তু কাউকে ইজারা দিই না, আমরা নিজেরা ড্রেজার দিয়ে উঠাই, তারপর ওগুলোকে আলটিমেটলি বিক্রি করি। জেলা প্রশাসনের মাধ্যমে বিক্রি করা হয়, একটা পার্সেন্টেজ আমরা পাই। কিন্তু বালু বাকি নদীর যেগুলো আছে, যেগুলো জেলা প্রশাসনের মানে মোটামুটি আওতার মধ্যে, সেগুলো জেলা প্রশাসন দিয়ে থাকে। দেশীয় প্রযুক্তিতে সংস্কার ও মেরামতের পর নৌবাহিনীতে আবারও যুক্ত হল যুদ্ধজাহাজ বা নৌজা বিষখালী। সকালে খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। বা নৌজা বিষখালী যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য এখন 51.6 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ 21 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এর আগে বা নৌজা বিষখালী জাহাজটি 1978 সালে নৌবাহিনীতে কমিশনিং হয়। এরপর থেকে সকল অপারেশনাল কর্মকাণ্ডে এটি সফলতার সাথে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে PHP কোরআনের আলোর অডিশন পর্ব শেষ হয়েছে। অডিশনে অংশ নিতে সকাল থেকে ভিড় করে অসংখ্য প্রতিযোগী। জমিয়াতুল ফালাহ মসজিদের চট্টগ্রামের 1000 মাদ্রাসা থেকে PHP কোরআনের আলো প্রতিভার সন্ধানে প্রায় 500 হাফেজ অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে 20 প্রতিযোগী ঢাকার মূল পর্বে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পান। এদিকে সুনামগঞ্জে শেষ হয়েছে PHP কোরআনের আলোর অডিশন পর্ব। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা হাসানুজ্জামান। মূল প্রতিযোগিতার জন্য সারা দেশ থেকে কোরআনে হাফেজদের মধ্য থেকে সেরাদের বাছাই করে ঢাকায় নিয়ে যাওয়া হবে। বগুড়ায় IFIC লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকটির রাজশাহী ও রংপুর জোনের 22টি শাখা এবং 166টি উপশাখার কর্মীরা। বিজনেস কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। শক্তিশালী ডিপোজিট গ্রোথ এবং মানব সম্পদের ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। বগুড়ায় IFIC লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকটির রাজশাহী ও রংপুর জোনের 22টি শাখা এবং 166টি উপশাখার কর্মীরা। বিজনেস কনফারেন্সে স্বাগত বক্তব্য
রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। শক্তিশালী ডিপোজিট গ্রোথ এবং মানব সম্পদের ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ঢালায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ৩ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইকং শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে পুলিশ বলে, দুপুরে টেকনাফের হোয়াইকং স্টেশন থেকে ট্রাক যোগে ৭-৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথিমধ্যে বাহারছড়া এলাকায় পৌঁছলে অজ্ঞাতরা অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা ৬ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা পুলিশকে জানালে অভিযান শুরু করে তারা। অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা ৩ জনকে ছেড়ে দিলেও অপর ৩ জনের সন্ধান এখনো পাওয়া যায়নি। শত কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আনুষ্ঠানিকভাবে চিনি উৎপাদন শুরু হলো নাটোর চিনি কলের। শুক্রবার সন্ধ্যায় ডোঙায় চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক আবুল কালাম আজাদ। এ সময় নাটোর চিনিকল ও নর্থ বেঙ্গল চিনিকলের এমডি, বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ এবং আখ চাষিরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে নাটোর চিনিকলের ৯০,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৫,১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বন্যা কবলিত হতদরিদ্র মানুষের চক্ষু চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ৪,০০০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ২০ জন চক্ষু বিশেষজ্ঞ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এদিকে মৌলভীবাজার সদর উপজেলার বাউরঘড়িয়া এলাকায় বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের শহীদদের স্মরণে সাভারে শুরু হয়েছে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। বিকেলে বংশী নদীর তীরে নির্মিত মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় জিরাবো স্পোর্টিং ক্লাব ও কোন্ডার বিকে স্পোর্টিং ক্লাব। শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। ভারতীয় গণমাধ্যম ভয়ঙ্করভাবে বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এতে দুই দেশের স্বাভাবিক সম্পর্ক নষ্ট হচ্ছে। দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। সীমান্তে হত্যা নিয়ে ভারতের কঠোর সমালোচনাও করেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়ক সেমিনারে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণায় উষ্মা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয়দের মিথ্যাচারের বিপরীতে দেশের গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে, আরেকটু বেশি কাভারেজ দিতে পারে। যখন একটা স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয় সেটা কিন্তু প্রথম পেজেই আসা উচিত। বাংলাদেশ কোনো দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি নয় উল্লেখ করে তৌহিদ হোসেন হুঁশিয়ারি দেন, জাতীয় স্বার্থে কোনো দেশকেই ছাড় দেওয়া হবে না। সীমান্তে ভারতীয়দের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পৃথিবীর একমাত্র সীমান্ত যেটা যে দেশ দুটো দেশ যুদ্ধরত না, অথচ যেখানে মানুষকে গুলি করে মারে, পৃথিবীতে কোথাও এটা। কাজে এটাকে অবশ্যই ভারতকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে। এটা একটা শক্ত প্রতিবন্ধকতা এবং এটা খুব সহজে দূর করা সম্ভব। জাতীয় ঐক্য না থাকায় দেশ অনেক পিছিয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে অস্থিরতার কারণে ছাত্র জনতার রাষ্ট্র সংস্কারের দাবি পূরণ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় সরকার গঠন করে সংস্কার করলে বেশি টেকসই হবে।
রাজধানীর মহাখালীর ব্র্যাকেন সেন্টারে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM আয়োজিত রাষ্ট্র সংস্কার বিষয়ক সভায় এসব কথা বলেন তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচনের আগে রাষ্ট্রকে সংস্কার ও শক্ত ভিত্তির উপর দাঁড় করানো নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন যুক্তিযুক্ত হবে না। আমাদের মধ্যে যে রেস্টলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে, আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না, এটা এখন বিগ ইস্যু। প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। নির্বাচন নিয়ে বিএনপির দাবির পক্ষে যুক্তি তুলে ধরে আমির খুসরু বলেন, তাদের 31 দফায় অনেক দলের সংস্কার প্রস্তাবনা আছে। পলিটিক্যাল ডেমোক্রেটিক প্রসেসটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এরকম খালেদা যে একটা ভিশন 2030 দিয়েছে, যেখানে এই যে সংসদের 2টা চেম্বার হবে, 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সামগ্রিকভাবে সবকিছু এখানে আছে। যদি কিছু না থেকে থাকে আমরা বলেছি উই ক্যান অলসো ডিসকাস দ্যাট, আলোচনা করে আমরা সেটা আনা যাবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে শক্ত অবস্থান নেয়ার দাবি জানান কয়েকজন বক্তা। কিন্তু বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার মতো যে মিনিমাম কূটনৈতিক দক্ষতা ভারতের থাকার কথা ছিল, সেটি কিন্তু নেই। ছাত্র আন্দোলনকে নিয়ে, ইসকনকে নিয়ে যে ধরনের মিথ্যা নিউজ ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমাদের জবাব কি? নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে ব্যবসায়ী নেতারা বলছেন, অবস্থার উন্নতি না হলে ধ্বংসের দিকে যাবে দেশের ব্যবসা বাণিজ্য। রাজধানীর একটি হোটেলে DCCI আয়োজিত ব্যবসায়িক সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, শ্রমিকদের ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, যে বিষয়ে এখন সতর্ক সরকার। হাসানুল শাওন জানাচ্ছেন বিস্তারিত। বেসরকারি খাতে প্রত্যাশা এবং প্রাধান্য বিষয়ে ঢাকা চেম্বারের আয়োজনে এই সম্মেলন, যাতে প্রায় সব বক্তাই উদ্বেগ জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এছাড়া অর্থনীতির স্বার্থে ব্যাংকিং খাতে শৃঙ্খল আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তারা। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখানে I am sorry to say the interim government has been a total failure. এটা ওনাদেরকে মানতে হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা, এর কোনো বিকল্প নাই। শ্রমিকরা এখন জানে যে যাই কিছু করুক না কেন তাদেরকে কেউ গুলি করবে না বা কিছু করবে না এখন। যার কারণে এমন অবস্থা যে দাবি মানে যা আছে সবই তাকে মানতে হবে। ল অ্যান্ড অর্ডারটা তো আমার মনে হয় ইমিডিয়েটলি 30 ডে উই শুড পুট আ প্ল্যান টুগেদার। এটা না হলে ব্যবসায়ীদের জন্য একটা বড় বড় চ্যালেঞ্জ রয়ে যাবে, এটা এখন ফরেন ইনভেস্টরি হোক আর দেশি ইনভেস্টরি হোক। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। আমাদের যেহেতু শ্রমিকের বেসটা অনেক বড়, যারা এই নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন, তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। বাট I am sure you can see a successive improvement of situations, and going forward I assure you that you will see better situations. অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, 3-4 মাসেই দেশের সব ঠিক হয়ে যাবে এমনটা প্রত্যাশা করলে সেটা হবে উচ্চাশা। তবে সরকার চেষ্টা করছে বলে জানান তিনি। আপনারা তো হতাশ হবেন না, 15 বছরে যেটা হয়েছে এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেবরা সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। এছাড়া দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমগুলো পরবর্তী রাজনৈতিক সরকারকে এগিয়ে নিতে হবে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা। সাম্প্রতিক সময়ে আদালত অঙ্গনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় আইনজীবীদের আরও দায়বদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় তিনি আহ্বান জানান। বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি আলাদা করতে হবে। এজন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। বিচারপতি অপসারণের ক্ষমতা এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফিরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার পরামর্শ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।